কুমিল্লার ১৪ গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে নিহত ৫, আহত কয়েকজন হাসপাতালে ভর্তি। চালক নিয়ন্ত্রণ হারালে ঘটে এই দুর্ঘটনা। শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শপথ নিয়ে দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরেন তিনি। ঢাকা মেডিকেল সহ কয়েকটি হাসপাতালে কোচিং বাণিজ্য, রোগীকে গিনিপিগ বানিয়ে ব্যবহারিক ক্লাস বেআইনি বলছেন জ্যেষ্ঠ চিকিৎসকরা। তদন্ত করে ব্যবস্থার আশ্বাস। সারাদিনে মনে হয় ৫-৭টা ১০টা পাঠিয়ে পরে যারা এটি মেডিকেলের না আমরা এটা অনুভব করি। এটা হওয়া উচিত না। আমি কোনো কমার্শিয়াল কোনো অর্গানাইজেশনকে এই পারমিশন দিই না। টেলিকম খাতের সেবার মান ও দাম নিয়ে গ্রাহক অসন্তুষ্টি, কাজে লাগানো যায়নি অবকাঠামোর সুবিধা বলছেন বিশেষজ্ঞরা। বাড়ছে ডিজিটাল বৈষম্যের ঝুঁকি। এটার যে সুফল যদি আমরা বলি, সেই সুফলটা আমরা আসলে সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। রিসার্চ এবং ইনোভেশন বেসড আমাদের এডুকেশন সিস্টেমটা গড়ে তোলা। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আমি জান্নাতুল কলি আছি। দর্শক, সংবাদের শিরোনামগুলো দেখছিলেন, জানিয়ে দেব বিস্তারিত। কুমিল্লার ১৪ গ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৫ জনের, আহত হয়েছেন বেশ কয়েকজন। সকাল ৭:15টার দিকে বসন্তপুর এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে হতাহতের এই ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, রিল্যাক্স পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। ১৪ গ্রামের বসন্তপুর এলাকায় বাস নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ৫ জন, আহত ১০ থেকে ১২ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেছে। একজন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মোহাম্মদ বদরুল হাসান রিয়াদ, অন্যজন কক্সবাজারের টেকনাফের মোহাম্মদ হোসেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবার পরিজনকে হারিয়ে দীর্ঘ নির্বাসন শেষে ১৯৮১ সালে ১৭ মে দেশের মাটিতে ফিরে আসেন তিনি। ৭৫-এর ১৫ আগস্ট বিপদগামী একদল সেনা সদস্যের হাতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রাণ হারান পরিবারের প্রায় সব সদস্য। বিদেশে থাকায় বেঁচে যান বঙ্গবন্ধুর ২ কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। নানা ঘটনা প্রবাহের পর ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাকে নির্বাচিত করা হয় দলের সভাপতি। কিন্তু বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তন ঠেকাতে সব ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে সে সময়কার সরকার। তবে রক্তচক্ষু উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে প্রিয় মাতৃভূমিতে ফেরেন বর্তমান প্রধানমন্ত্রী। অবসান ঘটে দীর্ঘ ৬ বছরের নির্বাসিত জীবনের। সেদিন রাজধানী ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে। ১৫ই আগস্ট কেবলমাত্র সামরিক অভ্যুত্থান না, রাষ্ট্র বদল করা হয়েছিল। সেটা আসলে পূর্ব পাকিস্তান তৈরি করা হয়েছিল। এইটাকে আবার বাংলাদেশের দিকে নিয়ে আসার যে কাজটা, সেটা আবার শুরু হয় ১৯৮১ সালে ১৭ই মে, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা যখন দেশে ফিরে আসলেন। তিনি ভীত হননি, তিনি মৃত্যুকে আলিঙ্গন করে এগিয়ে গিয়েছেন। এইটা দেশবাসী থেকে শুরু করে দলের প্রত্যেকটি নেতা কর্মী এবং জনগণ এটাকে অবলোকন করে তার বিশেষ নেতৃত্বের প্রতি আকৃষ্ট ছিল। দেশে ফিরে বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার করেন আওয়ামী লীগ সভাপতি। স্বৈরতন্ত্রের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শপথ নিয়ে এগিয়ে যান শেখ হাসিনা। জাতির জনকের কন্যা নেতৃত্বে যে ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকা, এর মধ্য দিয়ে মানুষের এই যে মনোজগতে যে বিচ্যুতিটা ঘটে গেছিল ১৯৭৫ সালে, এটাকে আস্তে আস্তে ফিরিয়ে বাংলাদেশের দিকে নিয়ে আসা, আমি তো মনে করি যে এটা একটা মানে খুব দুরূহ কাজ ছিল। বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশ, বাঙালি জাতি একটি আত্মমর্যাদাশীল দেশ এবং জাতি হিসাবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করুক। শেখ হাসিনার নেতৃত্বে আজকের এই আশা, তার সেই অসম্পূর্ণ কাজ তিনি সমাপ্ত করে আজকে পৃথিবীর বুকে বাঙালি জাতিকে এবং বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
1996 সালের 23 জুন প্রথমবারের মতো দেশের হাল ধরেন তিনি। এরপর 2009 থেকে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। টানা ক্ষমতায় থেকে শেখ হাসিনার ঘোষণা বাংলাদেশকে স্মার্ট দেশ হিসেবে গড়ে তোলার। তৌহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। হাসপাতালের ভেতরে কোচিংয়ের প্র্যাকটিক্যাল ক্লাস নিচ্ছেন কয়েকজন চিকিৎসক। খোদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতর রোগীদের গিনিপিগ বানিয়ে চলে এই কার্যক্রম। একই পদ্ধতিতে ক্লাস হয় নিউরোসায়েন্স, পঙ্গু এবং BSMMU সহ কয়েকটি হাসপাতালে। এমন কার্যক্রমকে বেআইনি বলছেন জ্যেষ্ঠ চিকিৎসকরা। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। ইসমাইল হোসেন জনির ক্যামেরায় আরও জানাচ্ছেন রাসেল আহমেদ। সরকারি হাসপাতালে রোগীর ভিড় লেগেই থাকে, সবচেয়ে বেশি হয় ঢাকা মেডিকেলে। অসহায় অনেকে শেষ ভরসা হিসেবে দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন এখানে। মেডিসিন ওয়ার্ডে ভর্তি লক্ষ্মীপুরের নুরুজ্জামান। একদল চিকিৎসক প্রায় প্রতিদিন বিকেলে তার শরীর পরীক্ষা করেন। একই পরীক্ষা ও প্রশ্ন করেন 10-12 জন। গায়ে অ্যাপ্রন না থাকলেও গলায় স্টেথিস্কোপ দেখে তাদেরকে ডিএমসির চিকিৎসক ভাবেন রোগীরা। বারবার একই প্রশ্নের উত্তর দিতে হলেও এটাই চিকিৎসা পদ্ধতি ভাবেন নুরুজ্জামান। কয়জন করে আসে? 10-12 জন। আইসা কি করে? তবে এই ঘটনার পুনরাবৃত্তি দেখে সন্দেহ করেন কেউ কেউ। সারাদিনে মনে হয় 5-7টা 10টা পার্টি। সকালবেলা যেগুলাই 8টা 9টা 10টার ভিতরে বড় ডাক্তার, এগুলো আমরা মোটামুটি সিগনালাইছি যে মেডিকেলে। পরে যারা এটি মেডিকেলের না আমরা একটা অনুভব করি, তারা বাইরে থেকে রোগ ধরতে পারলে একটা ভালো চিকিৎসা হয়, এটা আমরাও জানি। তো ওই যে সাময়িক যে হয়রানিটা অনেক মানুষ মনে করেন মানে এই আস্থার জায়গাটার মাঝে মানে আস্থার জায়গাটা হারায় লাগে। প্রশ্ন হচ্ছে, যারা রোগীদের বারবার একই প্রশ্ন করছেন বা পরীক্ষা করছেন তারা কারা? জানা গেছে এসব ডাক্তার বিদেশি ডিগ্রি, MRCPর প্র্যাকটিক্যাল ক্লাস করছেন এখানে। তাদের ভর্তি কোচিং সেন্টারে, ফি 15 থেকে 40 হাজার টাকা, যেগুলো চালান ডিএমসির একদল চিকিৎসক। 4-5 জনকে এই কেসটা দেখিয়ে দিলাম, ব্যাপারটা এই পর্যন্তই আর কি। আর এই হেল্পটা যদি আমরা সিনিয়ররা যদি এটা করা বন্ধ করে দিই, হ্যাঁ, তাহলে আপনি দেখেন এই জিনিসটা ওদেরকে শিখাবে কে? কোচিং সংশ্লিষ্টরা জানান এ বিষয়ে মেডিসিন বিভাগের চেয়ারম্যান অবগত, তবে এ নিয়ে কয়েকবার তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও দেখা করেননি। মোবাইলে যমুনা নিউজ শুনেই লাইন কেটে দেন। আমি রাসেল বলছিলাম যমুনা টিভি থেকে। ভালো আছেন? একটু মিটিংয়ে আছি, পরে কথা বলি। ঢাকা মেডিকেলের পরিচালক বলেন, রোগীদের ব্যবহার করে ব্যবসার সুযোগ নেই হাসপাতালে। প্রাতিষ্ঠানিকভাবে এরকম নাই। প্রাতিষ্ঠানিকভাবে নাই। যদি কেউ করে, আপনি কি বলেন নামটা, কমার্শিয়াল পারপাসে যদি হয়, এটা হওয়া উচিত না। আমি কোনো কমার্শিয়াল কোনো অর্গানাইজেশনকে এই পারমিশন দিই না। কেবল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালই নয়, শহরের অন্যান্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলো ঘিরেও গড়ে উঠেছে এরকমের মেডিকেলের উচ্চশিক্ষা কার্যক্রমের কোচিং সেন্টার, এবং তার বেশিরভাগই সরকারি হাসপাতালগুলোকে কেন্দ্রিক। যেমন এএফপির এই প্রতিষ্ঠানে যারা জড়িত রয়েছেন তারা এক একজন এক এক সরকারি হাসপাতালে রয়েছেন। আবার গেল 17/4/24 তারিখে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালেও তারা একই ধরনের ক্লাস নিয়েছেন। এছাড়াও সিন্যাপস, জেনেসিস, SS একাডেমি সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান মেডিকেল উচ্চতর শিক্ষার কোচিং ব্যবসা করছে। একই পদ্ধতিতে কোর্সের প্র্যাকটিক্যাল ক্লাস হয় বিভিন্ন সরকারি হাসপাতালে। হাসপাতালে সাধারণত ক্লিনিক্যাল ক্লাসগুলো হয়। তখন ওইখানকার ইনস্ট্রাক্টর থাকে, হ্যাঁ, তখন মানে যারা সাধারণত অফলাইনে ক্লাস করে আর কি, ওনারা ওই সময় থাকে না। হ্যান্ডস অন ট্রেনিং তো দেখা যাচ্ছে পেশেন্টদেরকে দেখিয়ে তারপরে স্যার হ্যান্ডস অন ট্রেনিংয়ের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেন। নিউরোসায়েন্সে আছে, NICPDতে আছে, এরকম বিভিন্ন জায়গায় আছে। জ্যেষ্ঠ চিকিৎসকরা বলছেন, উচ্চশিক্ষায় সহায়তার নামে সরকারি হাসপাতাল বা রোগী ব্যবহার করা বেআইনি। শেখার কোনো বিকল্প নাই, শিখতেই হবে, কিন্তু শেখাটা যেটা করতে হবে নৈতিকতা বিবর্জিত না হয়। নিয়মই হচ্ছে প্রথমে যখন একটা ডাক্তার যায় তার পরিচয় দিবে যে আমি ডাক্তার অমুক, আমি আপনাকে পরীক্ষা করব এবং আমি আপনাকে দেখব। সে পারমিশন নেবে। পারমিশন ছাড়া তো কোনো রুগীর গায়ে হাত দেওয়া যায় না।
বিপুল রোগীর চাপে থাকা সরকারি হাসপাতালে এমন কর্মকাণ্ড চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা নষ্ট করবে বলে শঙ্কা অভিজ্ঞদের। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। এলএলবি সনদ বিক্রি এবং জালিয়াতির বিরুদ্ধে প্রতিবাদ এবং আইন প্রোগ্রামের স্বচ্ছতা নিশ্চিত সহ স্থগিত হওয়া স্কুল অব ল চালুর দাবিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ঢাকা আঞ্চলিক কেন্দ্রে শিক্ষার্থীদের মানববন্ধন চলছে। আর সেখানে আমাদের সহকর্মী আশিক মাহমুদ আছেন, তার মাধ্যমে সেখানকার খবর আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক, আশিক একটু জানাবেন শিক্ষার্থীদের দাবির মূল বিষয়গুলো কি কি, বিস্তারিত একটু আমাদের জানাবেন। বলি, কয়েকদিন আগেই যমুনা টেলিভিশনের একটি প্রতিবেদনের মাধ্যমে একটি বিষয় সামনে এসেছে, সেটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এলএলবি সনদ জালিয়াতি, এবং সেই প্রতিবেদনকে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আসলে টাকার বিনিময়ে এলএলবির সনদ পাওয়া যায়। সেই বিষয়টি নিয়ে আসলে শিক্ষার্থীদের ক্ষোভ যে তারা বছরের পর বছর কষ্ট করে পড়াশুনো করে তারা একটি সনদ জোগাড় করে এবং একটি সার্টিফিকেট জোগাড় করে, সেটি তাদের ছাত্র জীবনের একটি বড় পাওয়া। কিন্তু যারা অসাধু চক্র, তারা যেসব শিক্ষার্থী কোনো ধরনের পড়াশোনা করে না, কখনো ভর্তি হয়নি, সেই সকল শিক্ষার্থী সামান্য টাকার বিনিময়ে কিছু অসাধু কর্মকর্তার যোগ সাজস্যে তারা এই ধরনের মূল্যবান সনদ তারা পেয়ে যায়। এটি আসলে এক ধরনের অবিশ্বাস্য কাণ্ড, এবং এতেই আসলে ক্ষুব্ধ হয়েছে সাধারণ শিক্ষার্থীরা, এবং ক্ষুব্ধ হয়ে তারা এই শিক্ষার্থীরা ঢাকায় যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ঢাকা ক্যাম্পাস রয়েছে, আঞ্চলিক ক্যাম্পাস, সেখানে তার সামনে এই বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধনের আয়োজন করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কি পরিমাণ ক্ষুব্ধ। তারা ব্যানার প্লাকার্ড নিয়ে এসেছেন এবং তারা কিন্তু প্রশাসনের বিপক্ষে এবং প্রশাসনের যে উদাসীনতা, প্রশাসনের যে দুর্নীতি, সেই বিষয়গুলোই আসলে তারা প্রতিবাদ জানাচ্ছে এবং তারা তাদের বিরুদ্ধে নানান ধরনের স্লোগান দিচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীরা যেমন রয়েছে, বর্তমান শিক্ষার্থীরা রয়েছে, এবং এর বাইরেও সাবেক যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু এখানে এই প্রতিবাদে সামিল হয়েছে, সাবেক শিক্ষার্থীরাদের সাথে। এবং তারা কিন্তু বলছে যে এই যে সনদ জালিয়াতির যে বিষয়টি, এতে করে আসলে তারা যে পড়াশুনো করে পরীক্ষা দিয়ে সনদ জোগাড় করছে, আর কিছু লোক পড়াশোনা না করে সনদ জোগাড় করছে, এটিতে তাদের পরবর্তীতে তাদের এই সনদের মান নিয়ে এক ধরনের প্রশ্ন তৈরি হবে। চাকরির বাজারে তারা এক ধরনের নেতিবাচক পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। সেই কারণে আসলে শিক্ষার্থীদের ক্ষোভের জায়গা। ইতিমধ্যে কিন্তু এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে 5 জন কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। তো সবাই কিন্তু সেই প্রতিবাদেই সামিল হয়েছে এবং স্লোগান দিচ্ছে। সবাই কিন্তু প্রশাসনের বিপক্ষে, এবং সবাই বলছে যে এই ধরনের সার্টিফিকেট জালিয়াতি, এই ধরনের ব্যবসা বাণিজ্য আসলে চলতে দেওয়া যাবে না। কলি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সংবাদের শুরুতেই জানিয়েছিলাম কুমিল্লার 14 গ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 5 জনের, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, এবং তাদেরকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে, চিকিৎসা চলছে তাদেরকে। আর দর্শক, আমরা শুরুতেই জানাচ্ছিলাম যে এই যে ঘটনা যখন ঘটলো, এই সময় ছিল সকাল 7:15টার দিকে। বসন্তপুর এলাকায় মূলত এই দুর্ঘটনাটি ঘটে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি বাস উল্টে হতাহতের ঘটনাও ঘটেছে, এবং হাইওয়ে পুলিশ জানিয়েছে যে রিলাক্স পরিবহনের যে বাস, সেই বাস চট্টগ্রাম থেকে ঢাকা আসছিল। 14 গ্রামের বসন্তপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে পড়ে যায়। রাজধানীর মিরপুরে স্বামীর ছুরিকাঘাতে ঘটল স্ত্রীর মৃত্যু, এমনটা জানিয়েছে পুলিশ। কথা কাটাকাটির এক পর্যায়ে রিপা বেগমের গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় স্বামী জহিরুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় শাহ আলী থানার উত্তর বিশিল এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় রক্তমাখা বিছানার চাদর এবং ছুরি জব্দ করেছে পুলিশ। মিরপুরের শাহ আলী থানার উত্তর বিশিল এলাকার এই বাড়িতেই স্বামীর হাতে নীরব নির্যাতনের শিকার হতেন রিপা বেগম। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই নির্যাতন রূপ নেয় হত্যাকাণ্ডে। স্বজন ও স্থানীয়রা জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে রিপার গলায় আঘাত করে পালিয়ে যায় তার স্বামী জহিরুল ইসলাম। পরে হাসপাতালে নিলে চিকিৎসক রিপাকে মৃত ঘোষণা করেন। পরে দেখি যে না, সে আর নাই, জায়গার ডেট। পরে আমরা এই যে টেকনিক্যাল থেকে লাশ আবার ঘুরে নিয়ে আসছিলাম। আসার পরে এই জায়গায় আনার পরে থানা পুলিশ সবে আসছিল। মাঝখানে আমার বোনান লইয়া কারে রয়েছে, এরা একটা একবার পড়ে যাইতেছে, এরা তো বাঁচাই তুইব। এদিকে মা হত্যার বিচার চেয়ে বাবার ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের সন্তানেরা। তার ফাঁসি হোক, আমি এটাই চাই। সে যেন ভবিষ্যতে
এই ধরনের আর কোনো কাজ না করতে পারে, বা তারে দেখে যেন আরও 10টা পুরুষ ভালো হয়ে যায়। এখন চাকু ছিল তো এটা আমরা জানতাম না, এই নগতায়া চাপ দিয়ে ধরছে মুখে চাপ দিয়ে ধরছে না, চাপ দিয়ে নগদে 2টা পোস্ট মারছে। পোস্টটা আমি কি করছি, আমি এই অবস্থায় উঠা তার হাতটারে ধরছি না, আমার সন্তানটারে এমন ধাক্কা মারছে যে ওয়ার্ডরোবের লগে যাইয়া আমার সন্তানটা একদিকে গেছে আমি আরেকদিকে গেছি গা। ঘটনাস্থল পরিদর্শনের পর প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। জব্দ করা হয়েছে রক্তমাখা বিছানার চাদর ও ছুরিসহ বেশ কিছু আলামত। যে ছুরি দিয়ে জবাই করছে ওটা আপনার উদ্ধারের চেষ্টা করলাম এবং পেলাম সেটা। লাশটা ঘটনাস্থলে পাইনি, ওরা দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে পরে মৃত ঘোষণা করে। জিজ্ঞাসাবাদ করলাম, বলো পারিবারিক কোন্দল নিয়ে 2-1 কথা কাটাকাটির এক পর্যায়ে সে ছুরি দিয়ে তাকে গলায় আঘাত করে এবং সে ঘটনাস্থলে মারা যায়। নিহত রিপা বেগম নেত্রকোনার মোহনগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। গাইবান্ধা শহরের কাঁচারি বাজারে চুরিপট্টিতে আগুনে পড়েছে 10টি দোকান। স্থানীয়রা জানায় গত রাত 11টার দিকে চুরিপট্টির একটি দোকানে আগুন দেখতে পান তারা। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। খবর পেয়ে একে একে ছুটে আসে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, তবে এর আগেই পড়ে যায় 10টি দোকান। অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। এদিকে শেরপুরে আগুনে পড়েছে 2টি ঘর, মারা গেছে 6টি গবাদি পশু। ফায়ার সার্ভিস জানায় গত রাত 10টার দিকে সদরের চক আন্দারিয়া গ্রামের চেরু মিয়ার বাড়ির গোয়াল ঘরে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে বসত ঘরেও। 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডে 2টি ঘর পুড়ে যাওয়ার পাশাপাশি মারা গেছে 2টি গরু এবং 4টি ছাগল। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় ফায়ার সার্ভিস। সারা বিশ্বের সাথে আজ বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব টেলিযোগাযোগ এবং তথ্য সংকট দিবস। এবারের প্রতিপাদ্য ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন। টেলিকম খাতে অগ্রগতি হলেও স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে নিত্য নতুন উদ্ভাবন প্রযুক্তির সাথে সংযুক্ত হওয়া চ্যালেঞ্জ আছে বলে মনে করেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিশেষজ্ঞরা বলছেন, ডিভাইস সকলের জন্য সহজলভ্য করা না হলে বাড়তে পারে ডিজিটাল বৈষম্য। দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 13 কোটি, আর সক্রিয় সিম ব্যবহার হচ্ছে 19 কোটির বেশি। বিশাল এই ভোক্তা শ্রেণীর কারণে বাংলাদেশ এখন বিশ্বের 8ম বৃহৎ টেলিকম বাজার। বিদেশে বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি এই শিল্পে স্থানীয় উদ্ভাবনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথনকশা করছে সরকার। প্রতিটি নাগরিককে একটি অসাম্প্রদায়িক, প্রগতিশীল, সমস্যা সমাধানকারী স্মার্ট নাগরিকে পরিণত করব এবং আজকের দিনের যেই প্রতিপাদ্য, যেই ডিজিটাল উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন, সেই প্রতিপাদ্যকে আমরা বাস্তবায়ন করে আমাদের সকল প্রযুক্তিগত উদ্ভাবনকে আমরা টেকসই করব ভবিষ্যৎ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উন্নয়নের পথে। টেলিযোগাযোগ খাতের অবকাঠামো সুবিধার শতভাগ কাজে লাগানো যায়নি বলে মনে করেন এ খাতের বিশেষজ্ঞরা। তাদের মতে, সেবার উপর উচ্চ কর এবং প্রযুক্তি পণ্যের উচ্চ মূল্য ডিজিটাল বৈষম্যের ঝুঁকি তৈরি করছে। ডিজিটাল যে উদ্ভাবনগুলো হচ্ছে, সেই উদ্ভাবনগুলোকে আমরা আমাদের সেক্টরে এমবেডেড করে এবং এটার যে ফল, এটার যে সুফল যদি আমরা বলি, সেই সুফলটা আমরা আসলে সাবস্ক্রাইবারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। সো এর ধারাবাহিকতায় যে জিনিসটা আমরা অলওয়েজ বলে এসেছি বা আমরা সবসময় বলি, যে সরকারের পৃষ্ঠপোষকতা বেশ দরকার। চতুর্থ শিল্প বিপ্লবের জন্য যেসব প্রযুক্তি আসছে তার সাথে খাপ খাইয়ে নেওয়ার চ্যালেঞ্জ আছে বলে মনে করছেন টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী। চতুর্থ শিল্প বিপ্লবের যে সকল ভবিষ্যৎমুখী প্রযুক্তি, সেইটা আমাদের খাপ খাইয়ে নেওয়া এবং উদ্ভাবনটা করা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মাইক্রোচিপ ডিজাইনিং, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, এই 4টা ক্ষেত্রে আমাদের দক্ষ জনবল, দক্ষ জনশক্তি তৈরি করা এবং রিসার্চ এবং ইনোভেশন বেসড আমাদের এডুকেশন সিস্টেমটা গড়ে তোলা। গত প্রায় 3 দশকে দেশের টেলিকম খাতে অনেক অগ্রগতি অর্জিত হলেও সেবার মান ও দাম নিয়ে অসন্তুষ্টি আছে অনেক গ্রাহকের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।